জানাবো প্রশাসনিক রদবদলে অসন্তোষ বিএনপি। হত্যা মামলার অভিযোগপত্রে নিরপরাধে কাউকে যুক্ত করা হবে না, জানালেন ডিএমপি। আবু সাইদের মৃত্যু আসল ঘটনার আড়ালে বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায়। রোহিঙ্গাদের জন্য নতুন অনুদানের ঘোষণা যুক্তরাষ্ট্রের। সর্বশেষ থাকছে মিশন থেকে ফিরেই বিয়ে করার ইচ্ছা ছিল নির্জনের। জানাবো হত্যা মামলার অভিযোগপত্রে নিরপরাধে কাউকে যুক্ত করা হবে না, জানালেন ডিএমপি। ছাত্র জনতার অভ্যুত্থানের হত্যাকাণ্ড সহ নানা অপরাধে যেসব মামলা হচ্ছে এর বেশিরভাগই সুনির্দিষ্ট তথ্য প্রমাণহীন বলে অভিযোগ উঠেছে। এছাড়া হত্যা বা ফৌজদারি মামলার ক্ষেত্রে ন্যূনতম নিয়ম নীতি মানা হচ্ছে না এবং অনেক সময় মামলার পর বাদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। ফলে এ নিয়ে নানা মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেক আইনজীবী দাবি করেছেন বেশিরভাগ মামলার বাদী আদালতে আসামিদের নামও বলতে পারছে না। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেছেন, এই মামলাগুলো আজ পর্যন্ত কোনো পুলিশ দেননি, এগুলো ভুক্তভোগী সাধারণ পাবলিকরা দিচ্ছেন বলে দাবি করেন তিনি। এদিকে ঢালাওভাবে গ্রেপ্তার প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানিয়েছে, হত্যা মামলার অভিযোগপত্র নিরপরাধে কাউকে যুক্ত করা হবে না। যারা প্রকৃতভাবে জড়িত শুধু তাদের আইনের আওতায় আনার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আছে। কাউকে অযথা হয়রানি করা হবে না। ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য জানান। তালিবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার পর তদন্ত করে আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হয়। এক্ষেত্রে মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পরই গ্রেফতার করেন। মামলায় যারা প্রকৃত অর্থে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে কাউকে অযথা হয়রানি বা ইচ্ছাকৃতভাবে গ্রেফতার করা হচ্ছে না বা করা হবে না বলে জানান তিনি। যেসব মামলার বাদী খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের বিষয়ে ডিসি বলেন, মিথ্যা অভিযোগ করলে বাদীর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আইন আছে, মন গড়া অভিযোগ করলেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। বাদীদের বস্তুনিষ্ঠ অভিযোগ নিয়ে আসতে হবে। এছাড়া নিরপরাধে কারো বিরুদ্ধে মামলা দিয়ে কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি দেন এই পুলিশ কর্মকর্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আবু সাইদের মৃত্যু আসল ঘটনার আড়ালে বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত শিক্ষার্থী আবু সাইদের ছড়া গুলিতে আঘাতে রক্তক্ষরণে মারা গেছেন বলে জানিয়েছেন ফরেনসিক চিকিৎসক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম সাংবাদিকদের একথা নিশ্চিত করেছেন। আবু সাইদের মরদেহে ময়নাতদন্তে তিনি সম্পন্ন করেছেন। গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ গুলি চালালে নিহত হন আবু সাইদ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়। আবু সাইদের মাথায় অভ্যন্তরে কোনো রক্তক্ষরণ হয়নি, এমনকি তার মাথায় কোনো হাড় ভাঙা বা ফ্র্যাকচারও ছিল না। সম্প্রতি তার ময়নাতদন্তের প্রতিবেদনের একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে প্রতিবেদনটি উল্লেখ করে আবু সাইদ মাথায় আঘাতের কারণে মারা গেছে বলে দাবি করেন। এ বিষয়ে বিস্তারিত কথা বলেন ডক্টর রাজিবুল ইসলাম। ডক্টর রাজিবুল ইসলাম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে কোথাও উল্লেখ করেনি যে মাথায় আঘাতের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন আছে, কিন্তু সেটি তার মৃত্যুর কারণ নয়। অসংখ্য ছড়া গুলির আঘাতে আবু সাইদের শরীরের ভিতরে রক্তক্ষরণ হয় এবং তার অভ্যন্তরীণ অঙ্গের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আপনারা দেখেছেন যে সাইদ ডান পায়ে হাত দিয়ে পড়ে গেছিল, তার ডান উরুতে ছড়া গুলি লেগেছিল, সেখানে ফিমোরাল আর্টারি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। তলপেটেও গুলির আঘাত ও রক্তক্ষরণ পেয়েছি। এসব আঘাতের কারণে শক ও রক্তক্ষরণের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে। তার মাথায় একটা আঘাতের চিহ্ন পেয়েছি। আঘাতটা থেতলে যাওয়ার মতো কিছুটা পড়ে গিয়ে বা আঘাতে হতে পারে। এটা মেজর হেড ইনজুরি মনে হয়নি। হেড ইনজুরিতে মৃত্যু হলে ব্রেইনে রক্তক্ষরণ হতো, যেটা সাইদের ক্ষেত্রে হয়নি। রিপোর্টেও কোথাও বলা হয়নি ব্রেইনে রক্তক্ষরণ বা ফ্র্যাকচারের কারণে মৃত্যু হয়েছে। আমরা তার শরীর পুরোটা খুঁটিয়ে দেখেছি। আবু সাইদের ময়নাতদন্ত প্রতিবেদনে মাথায় আঘাতের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য চাপ দেওয়া হয়েছিল, যেন জনসমক্ষে এটি প্রকাশ পায় যে তিনি মাথায় আঘাতের কারণে মারা গেছেন। ডাক্তার রাজিবুল ইসলাম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনটি বেশ কয়েকবার চাপ দিয়ে পরিবর্তন করা হয়েছে। অবশেষে গত ৩০ জুলাই প্রতিবেদন দাখিল ও গৃহীত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া প্রতিবেদনটি সারা দেশের ফরেনসিক বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসকদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা মাত্র, কিন্তু আমি নিখুঁতভাবে পর্যবেক্ষণে যা পেয়েছি তাই উল্লেখ করেছি। রংপুর মেট্রোপলিটনের তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে প্রতিবেদন দাখিল করা হয়েছিল বলে
ফরেনসিক চিকিৎসক রাজিবুল বলেন, এটি এখন বিচারিক বিষয়। তিনি আদালতের কাছে ব্যাখ্যা দেবেন বলে জানান। ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে আমি আদালতে আমার বক্তব্য জানাবো। তিনি আরও বলেন, আবু সাঈদের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল হাসপাতালের মর্গে পৌঁছায় সন্ধ্যা 7টার দিকে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে নতুন করে 199 মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড ইভেন্টে অংশগ্রহণের পর এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জোয়া। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানা গেছে, এই অনুদানের 70 মিলিয়ন মার্কিন ডলার দিবে স্টেট ডিপার্টমেন্টে পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ। বাকি 129 মিলিয়ন মার্কিন ডলার দেবে ইউএসএআইডি। সংস্থাটির দেওয়া অনুদানের 78 মিলিয়ন মার্কিন ডলার আসবে দেশটির কৃষি বিভাগ থেকে। এই বিভাগ দেশটির কৃষকদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য কেনা, পরিবহন এবং বিতরণে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের এই সহায়তা রোহিঙ্গাদের সহিংসতা এবং নিপীড়ন থেকে বাঁচাতে সহায়তা করবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অনুদান শরণার্থীদেরকে দ্রুত দেশে ফেরার জন্য প্রস্তুত করবে। 2017 সালে আগস্ট থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য 2.5 বিলিয়ন মার্কিন ডলারের বেশি আর্থিক অনুদান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে 2.1 বিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান এসেছে বাংলাদেশে। অনুদানের 1.3 বিলিয়ন মার্কিন ডলারই এসেছে দেশটির পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ থেকে। বাংলাদেশের সংকট পীড়িত জনগোষ্ঠীকে সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দেশটির দূতাবাস। সর্বশেষ জানাবো, মিশন থেকে ফিরে বিয়ে করার ইচ্ছা ছিল নির্জনের। এবছরের ডিসেম্বরে শান্তি মিশনে যাওয়ার কথা ছিল নির্জনের। সেখান থেকে এসে বিয়ে করার কথা ছিল তার। এমনটি জানিয়েছেন সন্ত্রাসীদের হামলায় নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের ভগ্নিপতি এনামুল হক। তিনি বলেন, শান্তি মিশন থেকে এসে বিয়ে করবে বলেও জানিয়েছিলেন। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। এর আগেই আমার শ্যালক পরপারে চলে গেল। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই, খুনিদের ফাঁসি চাই। তানজিম সারোয়ারের বোন সুচি বেগম বলেন, প্রতিদিন 2-1 করে ও আমাকে ফোন দিত। কেমন আছে এমন কথাই হতো বেশি। দেশ এবং পরিবার নিয়ে অনেকে পরিকল্পনা করত। ঘটনার দিন ও রাত 10:30টার দিকে ও আমাকে কল দেয়। এ সময় বলে, আপু, একটা অপারেশনে যাচ্ছি বড় একটা ডাকাত দলের সদস্যদের ধরতে। এরপর বলে, সামনেই তো আমার জন্মদিন, কি দিবা আপু? আমি সেদিন ছুটিতে আসবো। কিন্তু সেই দিনটা আর এলো না। তার আগেই সব এলোমেলো হয়ে গেল। সুচি আরও বলেন, নির্জন আমার মেয়ে সারাকে শান্তি মিশন থেকে এসে একটা আইফোন কিনে দেবে বলেছিল। ভাগ্নিকে আর ফোন কিনে দেওয়া হলো না। তার একমাত্র ছেলে নির্জনকে হারানোর শোকে স্তব্ধ মা নাজমা আক্তার। তিনি বলেন, ও আমার আত্মা ছিল। ও যখন অপারেশনে যায় বলেছি, তুমি দেশের জন্য ও দশের জন্য করিও, যেটি ভালো হয় সেটা দেখে শুনে করিও। ছেলেকে হারিয়ে প্রায় বাকরুদ্ধ বাবা সরোয়ার জাহান বলেন, এরকম মৃত্যু যেন আর কারো না হয়, আর যেন কারো বাবা মার এভাবে আর্তনাদ করতে না হয়। আমি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত বিচার চাই।